নুরুল হক নূর জার্নির আগেও আমরা সরকারের বিরুদ্ধে। 18 আগে নুরুল হক নূর কোন দল করতো? সরকারের পক্ষে, ওই ফ্যাসিস্ট সরকারের পক্ষে ছিল না বিপক্ষে ছিল, এগুলো কিন্তু স্পষ্ট। আপনারা কেন আপনারা মুখে বলেন আমি জুলাইয়ের পক্ষে, আর সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখেন। নোট অফ ডিসেন্ট যাদের দেয় তাদের সাথে আপনারা পরকীয়া করেন, তাদের সাথে জোট করেন, তাদের থেকে মন্ত্রিত্ব নেন, আবার বলেন যে আমাদেরকে জুলাই শিখিয়ে আসেন না, আমি জুলাইয়ের বাবা। দায় দিয়েছেন, অভিযোগ দিয়েছেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি সরানো যে আন্দোলন, সেই আন্দোলনে রাষ্ট্রপতি সরাতে পারে নাই, এনসিপির একটা দায় আছে। এই প্রশ্নের উত্তর প্রথম। সেই সাথে একটু না ভাই, অনেক দায় আছে। অনেক দায় বলছেন তিনি। একটা প্রশ্ন হলো, এই কয়েকদিনে হামে আক্রান্ত হয়ে প্রায় 38 জন শিশুর মৃত্যু হয়েছে, কিন্তু বিগত স্বাস্থ্য উপদেষ্টারও কি এখানে দায় দেখেন কিনা? যদি দায় দেখেন, বিগত স্বাস্থ্য উপদেষ্টার দায় কতটুকু, বা তা নিয়ে আপনারা কথা বলছেন কেন, বলছেন না কেন? আমি বিগত স্বাস্থ্য উপদেষ্টার শুধু দায় না, গ্রেপ্তার দাবি করছি। এবং বিগত যে তাকে নিয়োগ জ্বালানি দিছে উপদেষ্টা কারা? ছিল, যে নবায়নযোগ্য জ্বালানির প্রজেক্টগুলো তো সে চালু করে নাই, অনেকগুলো বন্ধ করে গিয়েছে, তারও গ্রেপ্তার দাবি করছি। হুম, যে ফয়জুল কবির আর হচ্ছে এখানে যে আপনার ওই যে মহিলা যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল, জি, উনি তো নূরজাহান। তো এছাড়াও আরো অনেক অনেক চোর বাটপারও তো গ্রেপ্তার দাবি করছি। আমরা মনে করি যারা এই রাষ্ট্রের সুবিধা নিয়েছে, যাদেরকে আমরা বেতন দিয়া পালছি 2 বছরের জন্য, তারা শুধু বসে বসে রাষ্ট্র সংস্কার না করে এখানে পলিটিক্স করছে। এখন গণভোটের রায় নিয়েও আমাদেরকে রাস্তা নামা লাগছে। তাহলে তাদেরকে আমরা 2 বছর কেন পারলাম? যে আজকে হামের টিকা নিয়ে কথা হচ্ছে, জ্বালানি সংকট নিয়ে কথা হচ্ছে, এগুলো সমাধান কি 2 বছর করা যেত না? হ্যাঁ বুঝলাম 2 বছর পুরোটা পারতো না, কিন্তু শুরুটা তো করা যেত। আর এটা কেন করে নাই? আমরা তো এখন এখন সরকারি দল যেটা বলছেন, সরকারি দল তো মাঝে মাঝে ওনারা, উনি সরকারি দল। হ্যাঁ উনি তো সরকারি দলে, ওনাদের দলের ধরেন আমির, গণ অধিকার পরিষদের আমির হচ্ছে এখন সরকারের প্রতিমন্ত্রী। হুম, আর ওনাদের যত কর্মীরা আছে এরা হচ্ছে এখন মানে বিরোধী অবস্থান দেখে বোঝাচ্ছে তা আমরা কিন্তু বিএনপির সাথে নাই। এর মধ্যে কিন্তু ওনাদের কিন্তু সবচেয়ে বেনিফিটটা হচ্ছে ওনাদের বিএনপির সাথে আরো বেশি দর কষাকষি করছে, আমাদেরকে আরো বেশি কিছু না দিলে আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি। আমাদের শুধু আমির শুধু তোমাদের পক্ষে আছে, পুরো দল কিন্তু তোমাদের বাইরে। তো ওনাদের আমির এস্টাবলিশ করতে হ্যাঁ চাচ্ছেন। ওনাদের দলের যে আমির, উনি আবার বলে যে উনি পুরো দল না, একটা দলের আমির গণ অধিকার, তার সে এখন স্পষ্ট করছে না যে জুলাই যে সংস্কারগুলো আসছে এগুলো পুরোপুরি জুলাই সনদ অনুযায়ী যে গণভোটের রায় হয়েছে এটা বাস্তবায়ন হবে কিনা, এর বিপক্ষে অবস্থান নিচ্ছে। আর ওনারা বলতেছে ওনারা পক্ষে। কিন্তু আজের জিনিস। তিনি নুরুল হক নূর কি বলেছেন আমি আপনাকে শোনাই, যে জুলাই আমরা জন্ম দিয়েছি, আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে, জুলাই আমাদের অস্তিত্ব, কাজে জুলাই আমাদের শেখাতে আসেন না। শুনেন একটা ফেসবুক পোস্ট। শুনেন এই পোস্টে জনাব কি, নুরুল হক এই নূর, পোস্টে কি মানে এরকম মিন করে যে সে যে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে? না, সেটাই আমি ওনাকে বলবো। জনাব নুরুল হক নূর আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, 18 আন্দোলন আমরা একসাথে করেছি। 18 আগে জনাব নুরুল হক নূরের একটা অন্য রাজনীতি ছিল, তিনি কোন দল করতেন সবাই জানে, কিন্তু তার আগেও আমরা আমরা 2008 সাল থেকে সরকারের বিরুদ্ধে। নুরুল হক নূর জার্নির আগেও আমরা সরকারের বিরুদ্ধে। 18 আগে নুরুল হক নূর কোন দল করতো? সরকারের পক্ষে, ওই ফ্যাসিস্ট সরকারের পক্ষে ছিল না বিপক্ষে ছিল, এগুলো কিন্তু স্পষ্ট। আমরা এই জায়গায় আর তিক্ততা বাড়াতে চাই না, তবে নুরুল হক নূর মনে হয় কিছু কিছু জায়গায় লাগাম টেনে ধরা মানে উচিত। এই কারণে বলেছেন কিনা ফাদার যে অফ জুলাই হচ্ছে মানে ওনার চিন্তা করা উচিত 18 আগে আমি কোন দল করতাম, 18 সংস্কারের আগে আমি কোন দল করতাম, কোন দল করতেন? ওনারা স্পষ্ট করবে তো কোন আপনি দল জানা করতাম। থাকলে আপনি বলেন। না আমি তো নুরুল হক নূরকে বলবো, আপনি তো ফাদার অফ জুলাই ঘোষণা দিয়ে দিলেন, আপনি জন্ম দিচ্ছেন, তা আপনার 18 তো আমরা 18 আন্দোলনে আপনাকে জন্ম দিচ্ছে, আরে বাবা রে, 18 আন্দোলনে আপনাকে জন্ম দিচ্ছে, শিশির, এর আগে আপনি কি ছিলেন? এভাবে যদি অহংকার করতে থাকেন তাহলে আমরা তো প্রশ্ন তুলবো 18 আগে আপনি কে ছিলেন? না, এই এরকম অভিযোগ তো আপনাদের 18 আগে আপনাদের অনেকের আপনার বিরুদ্ধে সংগ্রামের হয়। ইতিহাস বলেন, 18 আগে আমাদের ইতিহাস আছে। কোন দল করতেন? আমরা আমরা তখন সরকারের বিরুদ্ধে ছিলাম, বেগম জিয়ার জন্য আমরা রাস্তায় নামছি, আমরা মার খেয়েছি, আমরা তখন ফেসিস্ট সরকারের বিরুদ্ধে ছিলাম। তো এখন এভাবে যদি কেউ বলা শুরু করে, এনসিপির অনেকে তো ছাত্রলীগ করতে, এরকম অভিযোগ আছে। আমি আপনাকে স্পষ্ট বলছি, যারা এখন বেশি বেশি আস্ফালন করে যে জুলাই সংস্কারের বিরুদ্ধে গিয়ে নিজেদেরকে মানে, আমরা যদি আপনার জুলাইয়ের পক্ষে হন তাহলে জুলাই সংস্কার কেন মানছেন না? এটা তো আপনার আগে মানার কথা, আপনার বাস্তবায়ন করার কথা। আপনারা কেন আপনার মুখে বলেন আমি জুলাইয়ের পক্ষে, আর সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখেন, নোট অফ ডিসেন্ট যাদের দেয় তাদের সাথে আপনারা পরকীয়া করেন, তাদের সাথে জোট করেন, তাদের থেকে মন্ত্রিত্ব নেন, আবার বলেন যে আমাদেরকে জুলাই শিখিয়ে আসেন না, আমি জুলাইয়ের বাবা। বাবারও বাবা আছে, আপনি এত এত বড় বাবা না। আপনি জুলাইয়ের ব্যবসা আছেন, তার দায়িত্ব নেন, আপনি যাতে জুলাইয়ের আপনি ফাদার,
জুলাই আন্দোলনে আমরা নিজে দায়িত্ব নিলে আমরা জুলাই জন্ম দিচ্ছেন, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্বটা তো আপনার নিতে হবে। এটা বাস্তবায়ন আপনি করেন, তাহলে এটা বাস্তবায়নের বিরুদ্ধে যাচ্ছেন কেন? আপনার না বাপ? মূলত হচ্ছে জনগণকে তারা বোকা বানানোর জন্য এখন জুলাইয়ের বিরুদ্ধে লাগছে। কারণ জুলাই যে সংস্কার, যে আমরা রাষ্ট্র কাঠামো চেয়েছিলাম, যেখানে সংস্কার হবে, এক ব্যক্তির হাতে ক্ষমতা যাবে না, প্রধানমন্ত্রীর হাতে অজস্র মানে স্বৈরাচার হওয়ার রাস্তা আমরা বন্ধ করে দিতে চাই, এবং যারা ক্ষমতাসীন থাকবে তাদের লাগাম টেনে ধরার জন্য আমরা রাষ্ট্র সংস্কার চাই। তারা এখন ক্ষমতায় গিয়ে এগুলো মানবে না। তারা চায় ক্ষমতার যে ভাঙ্গা সাঁকুটা দিয়ে তারা এসেছে এটা আরো ভাঙ্গা থাকুক, এটা মেরামতের কোনো দরকার নেই। আমি একটা শেষ প্রশ্নটা করি, সেটা হচ্ছে আপনারা জানেন ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ, এই সংঘাতটা চলছে দীর্ঘদিন, কিন্তু জামায়াত এনসিপির পক্ষ থেকে কেমন সরব বা সোচ্চার হতে আমরা দেখছি না। বিষয়টা কেন? মজার একটা ব্যাপার বললেন, একমাত্র এনসিপি সবার আগে এই ইরানের উপর হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে এটি একটি বর্বরচিত হামলা, একটি দেশের সার্বভৌমত্বের উপর লঙ্ঘন এবং একটি চাপিয়ে দেওয়া যুদ্ধ। এবং আমাদের জোট সঙ্গী জামাত ইসলাম সহ 11 দলের জোট, আমাদের স্ট্যান্ড একদম স্পষ্ট। বরং আপনি বলতে পারেন বাংলাদেশের যে বর্তমান গভর্নমেন্ট, যে দলটি লিড দিচ্ছে, তারা একটি ন্যাক্কারজনক অবস্থান নিয়েছে। তারা এই যে ইসরায়েল যে গাজায় হামলা করেছিল তখনও বিএনপি বড় ধরনের কোনো স্টেপ নেয় নাই, বিক্ষোভ করে নাই। এবারও বিএনপি দলীয় কোনো বিক্ষোভ ছিল না এবং রাস্তায় কোনো তাদের প্রতিবাদ ছিল না, এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলও তাদের কোনো প্রতিবাদ দেখেন না। আপনার ঢাকা শহরে বা বাংলাদেশে কোথাও ইরানের পক্ষে বিএনপির একটি সভা সেমিনারও দেখাতে পারবেন না, বিক্ষোভ দূরে থাক। এবং বিএনপির জোট সঙ্গীরাও তবে সেভাবে অ্যাক্টিভ ছিল না। এটা একটা অভূতপূর্ব ঘটনা যে একটা অন্যায্য এবং চাপিয়ে দেওয়া যুদ্ধের বিপক্ষে আমাদের রাষ্ট্র দাঁড়াতে পারে না ক্ষমতাসীন দল, সেখানে শতভাগ ব্যর্থ হয়েছে এবং তারা বিশ্ব যে সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়েছে। তারা করে নাই কেন মনে হচ্ছে? তারা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকম্পা পাওয়ার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে বেশি খেপালে আমাদের এখানে মস্ত সমস্যা হবে, বা আমাদের সাথে তাদের যে ওই বিভিন্ন যে কথাবার্তা হয়েছে এগুলোতে তারা মনোকষ্ট পাবে, এই জন্য তারা এখানে কি কথাবার্তা হয়েছে? তাদের কথাবার্তা হচ্ছে তাদেরকে এখানে সুবিধা দিবে, টিকিয়ে রাখবে, বা তাদের প্রতিবেশী দেশ তো বিভিন্নভাবে এখানে ইসরায়েলের পক্ষে, প্রতিবেশী দেশের সাথে তো তাদের এখন খুব সখ্যতা। ইন্ডিয়ার সাথে ইসরায়েলের কি পরিমাণ সখ্যতা আপনি জানেন এটা। তো সুতরাং এই প্রতিবেশী দেশকে তারা এখন খেপাতে চায় না, মানে মার্কিন যুক্তরাষ্ট্র খেপাতে চায় না, ইসরায়েলকে খেপাতে চায় না। এই জন্য তারা মনে করে না আমরা এটাতে মানে অংশগ্রহণ করব না, এবং তারা বরাবরই কাজটি করে এসেছে। সবচেয়ে ন্যাক্কারজনক হচ্ছে বিএনপি যখন গাজায় হামলা করা হয়, বিএনপি ঢাকা শহরে কোনো বিক্ষোভ করে নাই, এবং ওই সময় ফেসিস্ট আওয়ামী লীগ পর্যন্ত বিক্ষোভ করছে এবং অন্যান্য সব দল করছে, কিন্তু বিএনপি কোনো বিক্ষোভ করে নাই। আরেকটা প্রশ্ন বারবার উঠে আসছে, আপনারা স্লোগান দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই বিষয়টা বারবার আপনাদের স্লোগানে থাকে। তো সেই ক্ষেত্রে এবার দেখলাম এই বাংলাদেশে যে জ্বালানি সংকট, সেখানে ভারতের পক্ষ থেকে প্রায় 5,000, এবার আসলো 7,000 টন, 12,000 মেট্রিক টন ডিজেল আনা হয়েছে। ভারতের পাশেই তো, ভারত তো বাংলাদেশের পাশেই আছে, তারপরে কেন আমরা দিল্লি না ঢাকা বিষয়টা তুলে আনি? আপনি কি মনে করেন ভারতের সাথে আমাদের বাণিজ্যিক যে সম্পর্ক, আমাদের যে কূটনীতিক সম্পর্ক, এটা বন্ধ হয়ে যাক? আমরা তো চাই আমাদের প্রতিবেশী ভালো থাকুক, প্রতিবেশী আমাকেও ভালো রাখুক। কিন্তু প্রতিবেশী যদি আমার উপরে নিপীড়ন করে, আমার ভূমি দখল করতে আসে, আমার এখানে প্রক্সি গ্রুপ দিয়ে আমার দেশকে আনস্টেবল করে, তখন তো আমরা প্রতিবাদ করি, তখনই আমরা বলি দিল্লি না ঢাকা। আমরা কখনো ভারতের কোনো নাগরিকের বিরুদ্ধে না, ভারতের কোনো জনগণের বিরুদ্ধে না। আমরা ভারতের যে দিল্লি নামক যে এখানে এস্টাবলিশমেন্ট রয়েছে, যারা প্রতিবেশী সকল রাষ্ট্রকে অস্থিতিশীল করে, ওই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। ভারতের জনগণের সাথে তো আমাদের কোনো সমস্যা নাই। ভারতের স্টেট আর বাংলাদেশের স্টেট যদি এখানে ব্যবসা বাণিজ্য করে, আদান প্রদান হয়, কোনো সমস্যা নাই তো। তারা আমাদের থেকে সুবিধা নিচ্ছে না? নিচ্ছে তো। তারা কলকাতা কি আমাদের থেকে ইলিশ নেয় না? ইলিশ নেয় কিনা? আমরা ইলিশ দিচ্ছি কিনা? আমরা ইলিশ বিক্রি করছি তাদের কাছে, সমস্যা কি? বিক্রি তো করতেছি, আমি প্রফিট করব, তারা এখন তেল বিক্রি করবে, তারা প্রফিট করতেছে। আমি তো মনে করি এখানে আমরাও তাদের থেকে বিনা টাকায় এখানে ভিক্ষা নিয়ে আসছি না, তারাও আমাদের থেকে পণ্য ভিক্ষা নিয়ে যাচ্ছে না, এটা ব্যবসা করছে। সুতরাং এটা নিয়ে আপনি ওই হিজিমনির সাথে কোনো তুলনা করে কোনোভাবে কল্পনা করতে পারবেন না। বরং আপনি দেখবেন ইন্ডিয়ান হিজিমনিটা কতটুকু এখানে আছে। তারা আমার দেশে সার্বভৌমত্বের নাক গলায় কিনা, তারা আমার রাজনীতিতে অংশ মানে নাক গলায় কিনা, তারা আমার অর্থনীতিকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে কিনা, এটা হচ্ছে আমাদের ওইটা আপনি দেখবেন। ওই সেন্সে আমরা বলি যে আমরা এখন দিল্লির আধিপত্য মানবো না, অন্যায্য কোনো অনধিকার চর্চা আমরা এখানে সহ্য করবো না। সুতরাং আমাদের দিল্লি না ঢাকা ওই স্লোগান থাকবেই। জি।